সুপ্রিয় বন্ধুরা, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা এইমাত্র আমার সাথে সংযুক্ত হয়েছেন সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম জানাচ্ছি। লন্ডন থেকে আমি শরীফ চৌধুরী। প্রতিদিনের মতো আজও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে উপস্থিত হয়েছি। আমার পূর্ববর্তী একটি ব্লগে আপনাদেরকে জানিয়েছিলাম লন্ডনের সর্বনিম্ন পার মান্থ স্যালারি কত হয়ে থাকে। আজ আপনাদের সাথে শেয়ার করব লন্ডনে পার মান্থ সর্বনিম্ন খরচ কত হয়ে থাকে। তাই বন্ধুরা, চলুন দেরি না করে চলে যাই মূল পর্বে যাওয়ার আগে আপনাদের সবাইকে কোর্ডিয়ালি রিকোয়েস্ট করব, যারা আমার চ্যানেলটি নতুন ভিজিট করছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নিয়মিত দ্রুত আপডেটগুলো পাওয়ার জন্য। এবং যারা ইতিমধ্যে আমার চ্যানেলটাকে ভালোবেসেছেন এবং ভালোবেসে সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি রইল অনন্ত ভালোবাসা। বন্ধুরা, চলুন দেরি না করে চলে যাই মূল পর্বে। বন্ধুরা, ইউনাইটেড কিংডম তথা লন্ডনের সর্বনিম্ন খরচ কত হয় পার মান্থ তার একটি তুলনামূলক চিত্র অথবা তথ্য আপনাদের সাথে আজ শেয়ার করব। আমাদের দৈনন্দিন জীবনে যে খরচগুলি হয় তার ভিতরে অন্যতম হচ্ছে এডুকেশন কস্ট। এই এডুকেশন কস্টের ব্যাপারে যদি আসি তাহলে প্রথমেই বলতে হয় আমরা অত্যন্ত লাকি অথবা সৌভাগ্যবান। বাংলাদেশের মতো এখানে এডুকেশন কস্টটা এরকম নয়, একটু ভিন্ন মাত্রা। অর্থাৎ আমাদের প্রাইমারি স্কুল, হাই স্কুল, ইউনিভার্সিটিতে পড়ার জন্য যে টাইপের খরচ বহন করতে হয় স্পেশালি বাংলাদেশে, এর একটি মোটামুটি বিপরীত চিত্র ইউনাইটেড কিংডমে অর্থাৎ লন্ডনে। আর এখানে প্রাইমারি স্কুল থেকে শুরু করে আপনার একদম ইউনিভার্সিটি পর্যন্ত এক কথায় বলতে গেলে কোনো ধরনের খরচ নেই বললেই চলে। প্রাথমিক শিক্ষা, হায়ার সেকেন্ডারি কমপ্লিটলি ফ্রি। যদি কেউ ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে যায় অর্থাৎ অনার্স মাস্টার্স করবে, সেই ক্ষেত্রে গভর্নমেন্ট একটি ফান্ড করে দেয়। লাইক আপনি অনার্স করবেন, আপনাকে 3 বছরের জন্য যে টাকাটা খরচ হবে সরকার একদম 1 থেকে 3% ইন্টারেস্টের উপরে একটা লোন স্যাংশন করে দেয়, যেটা কিনা আপনি যদি যখন চাকরি জীবনে যাবেন, যদি আপনি চাকরি করেন এবং একটা স্ট্যান্ডার্ড লেভেলের স্যালারি আর্ন করেন, তখন গভর্নমেন্ট এটা স্লোলি করে আপনার এন্টারিওর টোটাল রিটায়ারমেন্টের পূর্ব পর্যন্ত এইটা কেটে নেয়। তাহলে এক কথায় বলতে গেলে আপনার এডুকেশনে কোনো এক্সপেন্স লাগে না বললেই চলে। এবং বরঞ্চ সরকার প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজে যত ধরনের বুকস অথবা যেটাই বলি না কেন, পেন অথবা যত ধরনের খরচ সরকার বহন করে, ইভেন দো লাঞ্চ পর্যন্ত তারা ফ্রি প্রোভাইড করে। সো এই দিক থেকে লন্ডনে যারা থাকে তারা চরম সৌভাগ্যবান। এবং আপনারা সবাই জানেন ইউনাইটেড কিংডমের শিক্ষা ব্যবস্থা পৃথিবী সর্বোচ্চ লেভেলের স্বীকৃতিপ্রাপ্ত এবং সবার কাছে আইডল হিসেবে স্বীকৃত। সেই দিক থেকে বাংলাদেশি কমিউনিটি অনেকটা সৌভাগ্যবান। যারা এখানে পড়াশোনা করতে চায় অথবা পড়াশোনার সাথে সংশ্লিষ্ট থাকতে চায় তারা মোটামুটিভাবে ফ্রি পড়াশোনা করতে পারে। দ্বিতীয় হচ্ছে হেলথ কেয়ার প্ল্যান অর্থাৎ স্বাস্থ্যসেবা, চিকিৎসা সেবা। এটাও বাংলাদেশের সাথে একটা চরম বিপরীত সাইড। অর্থাৎ এখানে স্বাস্থ্য সেবাটা সম্পূর্ণ ফ্রি। পৃথিবীর অন্যান্য দেশেও কিন্তু চিকিৎসা সেবাটা ফ্রি না, কিন্তু আমেরিকাতেও কিন্তু এটা আপনি ফ্রি পাবেন না। কিন্তু অত্যন্ত সৌভাগ্যবান ইউনাইটেড কিংডমের অধিবাসী অথবা যারা সিটিজেন, তারা এই চিকিৎসা সেবাটা অত্যন্ত ভালোভাবে ফ্রিতে পেয়ে থাকেন। অর্থাৎ এই চিকিৎসা সেবাটা ফ্রি বলতে আপনার মেডিকেলের যত ধরনের চিকিৎসা আছে, যত ধরনের চিকিৎসা, সব ধরনের চিকিৎসা আপনার ফ্রি এই দেশে হয়ে থাকে। এবং ইভেন দো আপনার যারা স্বল্প অথবা কম আয়ের মানুষ, তারা যদি ইভেন ঔষধ মেডিসিনটা পর্যন্ত ফ্রি দেয় গভর্নমেন্ট, যদি যাদের স্যালারি কম থাকে। অর্থাৎ ধরে নিতে পারেন চিকিৎসাটা 100% ফ্রি এই দেশে, যেটা কিনা একটা বিশাল অপরচুনিটি এই দেশের সিটিজেনের জন্য। তাই চিকিৎসা নিয়ে ওই দেশের মানুষের খুব বেশি টেনশন করতে হয় না, এডুকেশন নিয়ে টেনশন করতে হয় না। এবার আসতে হবে একটি ইম্পর্টেন্ট বিষয় আলোচনা করব, সেটা হচ্ছে হাউজিং অথবা মানুষের বাসস্থান। হ্যাঁ, ইউনাইটেড কিংডমের বিভিন্ন সিটিতে, লাইক আপনি লন্ডন, ম্যানচেস্টার, বল্টন, ক্যান্ট, আপনি বিভিন্ন সিটিতে আপনার হাউস অথবা বাসা ভাড়াটা, রেন্টটা একটু আপস অ্যান্ড ডাউন হয়ে থাকে
কম বেশি হয়ে থাকে। আমি একটা অ্যাভারেজ আপনাদেরকে বলবো অন বেস অফ লন্ডনে। যদি আপনি একটা 2 বেডরুমের একটা বাসায় থাকেন, অথবা একজন মানুষ যদি একটা পরিবার নিয়ে থাকে, তাহলে তার 1200 থেকে 1350 এরকম পার মান্থ, অর্থাৎ 1200 থেকে 1350 পাউন্ড পার মান্থ তার খরচ হয়ে থাকে। সেই ক্ষেত্রেও এখানে একটি কথা না বললেই নয়, এটা হচ্ছে যারা চাকরিজীবী মানুষ, যাদের জব আছে, তারা এটা পে করে থাকেন। আর যাদের জব থাকে না, জব লেস থাকে, সেই ক্ষেত্রে তারা এটাও গভর্নমেন্টের কাছ থেকে একটা সুযোগ পেয়ে থাকেন। সো এই জিনিসটা ডিপেন্ড করে একটা ফ্যামিলির ক্ষেত্রে, হাউ বিগ দেয়ার ফ্যামিলি, অথবা হাউ বিগ এই ফ্যামিলিগুলো মেনটেন করে। আপনি যদি একটা সিঙ্গেল মানুষের ক্ষেত্রে বলেন, সেই ক্ষেত্রে স্ট্যান্ডার্ড ধরে নিতে পারেন 450 থেকে 500-এর ভিতরে তার হাউজিংয়ের যত বিলস সহ এটা হয়ে যায় আর কি। তবে এটা ডিপেন্ড করে এরিয়া বেদে হয়তো একটু কম বেশি হতে পারে। আমি যেটা বলছি এটা অ্যাভারেজ। তাহলে ধরে নিলাম যে রেন্টে আমরা 1200 থেকে 1350 পাউন্ডের ভিতরে হাউজ হয়ে থাকে, এবং যদি সিঙ্গেল কেউ থাকে 500 থেকে 550 পাউন্ডের ভিতরেই হয়ে যায়। এবার আরেকটি ইম্পর্টেন্ট কষ্ট হচ্ছে প্রতি মাসের ইম্পর্টেন্ট কস্ট হচ্ছে ট্রান্সপোর্ট, অর্থাৎ যারা চাকরি করেন অথবা জবে যান, অথবা বিভিন্নভাবে ট্রান্সপোর্ট ইউজ করতে হয়। যদিও ম্যাক্সিমাম ক্ষেত্রে এখানে মানুষ কার ইউজ করে থাকে, আবার কেউ কেউ হয়তো কার ইউজ না করে সরকারি যে বাস, ট্রেন, পাতাল ট্রেন অর্থাৎ আন্ডারগ্রাউন্ড এগুলি ইউজ করে থাকে। সেক্ষেত্রে অনেকবারে যে ধরে নিতে পারেন 80 থেকে 100 পাউন্ডের মতো একটি খরচ পার মান্থ হয়ে থাকে। এবং এর পরবর্তী সময়ে আসতে পারে ফুড কস্ট, অর্থাৎ আপনি ফুড কস্টিংয়ের ক্ষেত্রে এটা ডিপেন্ড করে। আমি আবারও বলতেছি, আপনার পরিবারটা কত বড় এবং আপনি সিঙ্গেল কিনা। অনেকবারে যে একটা পরিবারের জন্য যদি গ্রোসারির শপিং আপনি বলেন জীবন ধারণের জন্য, 200 থেকে 250 পাউন্ডের শপিং মোর দ্যান গুড এনাফ ফর দেম। বাট এটা আবারও বলছি ডিপেন্ড করে আর কি। তো ধরে নেন অনেকবারে যে 200 থেকে 250 পাউন্ড তার মান্থলি কস্ট হয়ে থাকে। পরবর্তী আরেকটি ইম্পর্টেন্ট হচ্ছে শপিং। এখন আসলে শপিংটাও ডিপেন্ড করে আপনার পরিবার, আপনার পরিবারের স্ট্যান্ডার্ড, এবং আপনার চাহিদা, আপনার রুচি, এবং আপনার ইনকামের অবস্থা, সব কিছু মিলে। অনেকেই আছে ব্র্যান্ডের জিনিসপত্রের সাথে খুবই একদম ব্র্যান্ডের সাথে কনসিডারেশন নেই, অর্থাৎ ব্র্যান্ড ছাড়া সে পরবে না, ব্র্যান্ডের কাপড় ছাড়া সে ইউজ করে না। এটা এক ধরনের ফ্যামিলির। আরেকটা হতে হয় যে অ্যাভারেজ যে শপিংগুলি এই দেশে মানুষ করে থাকে, এগুলি ম্যাক্সিমাম সময়ই করে থাকে প্রাইমার, জারা, H&M এরকম সবগুলি থেকে। এবং এই প্রাইমার, জারা, H&M সবগুলি কাপড় কিন্তু বাংলাদেশ থেকেই রেডি হয়ে আসে মোস্ট অফ দ্য ক্ষেত্রে, এবং এখানে ব্যাপক চাহিদা প্রাইমার্কের। ইন জেনারেলটা আমি বলছি, ম্যাক্সিমাম মানুষ যেখানে শপিং করে অথবা সাধারণ মানুষ, এটা ডিপেন্ড করে যে আপনি কত স্পেন্ড করবেন মান্থলি। এটা আসলে আমি ঠিক স্পেসিফিক একটা গ্রাউন্ড আপনাকে ফিগার দিতে পারবো না। এটা এক একজন এক একভাবে হয়তো তার পরিবারের জন্য করে থাকে, বাট এটাও ডিপেন্ড করে তার দিন শেষে তার আয়ের সাথে সামঞ্জস্য রেখে আর কি। আরেকটি ইম্পর্টেন্ট কস্ট হচ্ছে মাস শেষে কার, অর্থাৎ আমি এটা পরিবহনের সাথে সংযুক্ত ছিল, বাট এটা আমি ইন্ডিভিজুয়ালি দেখানোর সুযোগ দেখাচ্ছি একটি অন্য কারণে, আপনারা বুঝতে পারবেন। সেটা হচ্ছে কার এই দেশে একটা এসেন্সিয়াল ট্রান্সপোর্ট। পার্সোনাল কার ভেহিকেল সবার থাকে, ম্যাক্সিমাম মানুষের থাকে। তো সো কারের ক্ষেত্রে এখানে কার কিন্তু বাংলাদেশের মতো এত এক্সপেন্সিভ না যে 15,000, 20 লাখ, 30 লাখ টাকা যেটা গাড়ি কিনতে হয়, এরকম কোনো কিছু না। আসলে আপনি বিলিভ করবেন না, আপনারা লন্ডনে, স্পেশালি ইউনাইটেড কিংডমের যে প্রান্তে আপনি থাকেন না কেন, 4 থেকে 5,000 পাউন্ডের ভিতরে আপনি ব্র্যান্ডের যে কোনো কার আপনি কিনতে পারবেন, স্ট্যান্ডার্ড কার কিনতে পারবেন। আসলে কার কিনাতে এখানে খুব বেশি কেউ স্ট্রাগলিং করে না। স্ট্রাগলিং যেটা হয়, কারের সাথে এটা ইন্স্যুরেন্স নিতে হয়। কার ইন্স্যুরেন্সটা ডিপেন্ড করে অনেকগুলো জিনিসের সাথে, আপনি কত বছর ধরে ড্রাইভিং করছেন, আপনার এজ, হ্যাঁ, এবং আপনি কোনো ড্রাইভিংয়ে পয়েন্ট, অর্থাৎ আপনি কোনো ফল্ট আছে কি না, সব কিছু মিলিয়ে যারা একটু বয়স, অর্থাৎ 35+ যারা, তাদের কার ইন্স্যুরেন্সটা একটা স্ট্যান্ডার্ড হয়ে থাকে। অনেকবার যে ধরে নেন 700 থেকে 1,000 এরকম 1,000 পাউন্ড হয়ে থাকে। আর যদি আপনার বয়স টিনেজ হয়ে থাকেন, 18 থেকে 25-এর ভিতর হয়ে থাকেন, তাদের হয়ে যায় আমাদের, অর্থাৎ যারা 35-এর উপরে বয়স, প্রায় ডাবল, 3 ডাবলের মতো। লাইক এক্সাম্পল 3,000, 4,000 পর্যন্ত ইন্স্যুরেন্সটা হয়ে যায়। তাই এদেশের ইয়াং জেনারেশন সবসময় কার যখন বাই করে, তারা সবসময় বাবা মার সাথে এডিশনাল কার
হোল্ডার হিসেবে থাকেন, তখন তাদের ইন্স্যুরেন্সটা একটু কম হয়ে আসে। সো এটা অন অ্যাভারেজে ধরে নেন স্ট্যান্ডার্ড 1000 থেকে 1200 পাউন্ডের কার ইন্স্যুরেন্সের কারণে পার ইয়ারলি এটা হয়ে থাকে, এটা মান্থলি না, পার ইয়ারলি। সো অন অ্যাভারেজে এখানে আরও 100 থেকে 150 পাউন্ডের একটা খরচ থেকে থাকে। তারপরে এটার সাথে ফুয়েল কস্ট হয়তো থাকবে। অন অ্যাভারেজে কার পারপাসে ধরে নেন প্রায় 200 পাউন্ডের মতো খরচ হয়ে থাকে একজন ব্যক্তির অথবা একটা পরিবারের মান্থলি। এছাড়াও আদার্স আরও অনেকগুলো জিনিস থাকে, ডিপেন্ড করে পরিবার, সংস্কৃতি এবং তার আশেপাশের এনভায়রনমেন্টের উপর। যেমন কেউ যদি নিয়মিত জিমে যান, জিম করেন, সেখানে 2 ধরনের প্রাইভেট জিম আছে এবং এই দেশের গভর্নমেন্ট কর্তৃক, অর্থাৎ প্রতিটা আমরা বাংলাদেশে বলি সিটি কর্পোরেশন অথবা এখানে বলে কাউন্সিল নির্দিষ্ট জিমের জায়গা আছে। তখন যদি কেউ কাউন্সিলের মাধ্যমে জিমে যায় তাহলে তার একটু কম হয়ে থাকে। আর কেউ যদি প্রাইভেট জিমে যায় সেক্ষেত্রে ডিপেন্ড করে সে কতদিন যাবে, উইকলি যাবে না মান্থলি যাবে। তো এটা একটা পার্সোনাল, এটা সবাই যায় এটা আমি মনে করি না, এই কারণে এটা আমি এই সবগুলি আপনাদেরকে দিচ্ছি না, বাট জানিয়ে রাখলাম। এছাড়াও পার্সোনাল ট্যুর থাকে অনেকের, স্পেশালি এই দেশে জুলাই থেকে অগাস্টের মোস্ট অফ দ্য স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, জব থেকে সবাই ছুটি রাখে বাচ্চাদের সাথে হলিডে স্পেন্ড করার জন্য। সো এইটা পার্সোনাল হিসেবে যে যার সামর্থ্য অনুযায়ী ট্যুরে খরচ করে থাকে। তো বন্ধুরা, এই ছিল মোটামুটি আপনাদের সামনে শেয়ার করা আমাদের লাইফস্টাইল, প্রতি মাসে আমাদের বেসিক খরচগুলি কেমন এবং কিভাবে আমরা এটা করে থাকি। যদি আমার ভিডিওটি ভালো লাগে অথবা আমার ইনফরমেশনগুলো আপনাদের সাথে শেয়ার করার কারণে আপনারাও ইনফরমেটিভ মনে করে থাকেন, আমার এই ছোট্ট চ্যানেলটাকে আপনারা ভালোবেসে যদি সাবস্ক্রাইব করেন, তাহলে হৃদয়ের গহীন থেকে আপনাদের জন্য অনন্ত ভালোবাসা রইল। এবং আগামী দিনগুলিতে আবারও আপনাদের সাথে নতুন কোনো ব্লগ অথবা ভিডিও নিয়ে আসব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, থাকবেন নিরাপদে। আল্লাহ হাফেজ।